বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এবার আরো অভিযোগ। এবার হাসপাতালে চিকিৎসককে হুমকির অভিযোগ বিরূপাক্ষ বিশ্বাসের। সাগর দত্ত হাসপাতালের অধ্যাপক চিকিৎসককে হুমকি। অভিযোগ মনোরোগ বিভাগের চিকিৎসক সোম শুভ্র চট্টোপাধ্যায়ের। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরো অভিযোগ, এবার হাসপাতালে চিকিৎসককে হুমকির অভিযোগ। সাগর দত্ত হাসপাতালের অধ্যাপক চিকিৎসককে হুমকি দিতেন বিরূপাক্ষ বিশ্বাস। সাগর দত্ত হাসপাতালের অধ্যাপক চিকিৎসককে হুমকি বিরূপাক্ষ বিশ্বাসের। হাসপাতালে চিকিৎসককে হুমকির অভিযোগ। অভিযোগ মনোরোগ বিভাগের চিকিৎসক সোম শুভ্র চট্টোপাধ্যায়ের। আমার কাছে বিরূপ ফোন এসেছে ওই যে দেখুন কার জন্য স্যার? কারোর জন্য না স্যার, বিরূপ কারোর জন্য না। স্যার কি বলেছে? একটা প্রফেসর ভয় পেয়ে বলছে ফোন ছাড়িয়ে দাও। হ্যাঁ, তো আমাকে যদি বলে যে আমাকে এখানে থাকতে আমাকে মানে প্রাণে আপনি কালকে বলেছিলেন প্রিন্সিপাল অফিস থেকে ফোন এসেছিল, প্রিন্সিপাল অফিসের লোকজন ফোন করেছিল। প্রিন্সিপাল অফিসের লোকজনও ফোন করেছিল। মনোরোগ বিভাগের চিকিৎসক সোম শুভ্র চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরো অভিযোগ। হাসপাতালে চিকিৎসককে হুমকির অভিযোগ। সাগর দত্ত হাসপাতালের অধ্যাপক চিকিৎসককে হুমকি দিতেন বিরূপাক্ষ বিশ্বাস। মনোরোগ বিভাগের চিকিৎসক সোম শুভ্র চট্টোপাধ্যায়, তাকে হুমকি দেওয়া হতো এমনটাই অভিযোগ করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বিরূপাক্ষ বিশ্বাস। হুমকি দিতেন এমনটাই জানা যাচ্ছে। হাসপাতালে তাকে থাকতে দেওয়া হবে না বলেই হুমকি বিরূপাক্ষের। আর হাসপাতালের কাউন্সেলিং মিটিং এর অভিযোগ চিকিৎসকের। আমি একটা দিনের ঘটনা ওখানে বলেছি, সেই দিনের ঘটনাটাই নানা রকম বলতো তো বটেই। মানে চাকরি করতে গেলে এগুলোকে শুনতে হয়। হ্যাঁ, এগুলো তো কিছু করার নেই। আমি কেন, অনেককেই শুনতে হয়। এগুলো চাকরির পার্ট বলেই আমরা ধরে নিই। ধৃত সঞ্জয় রায়ের মামলায় লেট সিবিআইর আইনজীবীর শুনানি শুরুর 49 মিনিট পরে কোর্টরুমে ঢোকেন। আর এই নিয়েই সিবিআই কে ভৎসনাও করেছেন বিচারক। এতেই প্রশ্ন, তাহলে কি আরজিকর মামলায় গা ছাড়া মনোভাব সিবিআই এর? শিয়ালদা কোর্টে আরজিকরের ধর্ষণ খুনের মামলা। ভার্চুয়ালি হাজির ধৃত সঞ্জয় রায়, কিন্তু সিবিআই এর আইনজীবীর দেখা নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারক। এও বলেন, তাহলে কি অভিযুক্তকে জামিন দিয়ে দেব? শুনানি শুরুর আধ ঘন্টা পরেও কোর্টরুমে ছিলেন না সিবিআই এর আইনজীবী। এ নিয়ে সিবিআই কে ভৎসনা করেন বিচারক। বলেন, সিবিআই এর তরফে চরম ল্যার্জি, খুবই দুর্ভাগ্যজনক। 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। তারপর থেকে দেশ জুড়ে তোলপাড়, নানা জায়গায় প্রতিবাদের ঝড়। সবার দাবি দ্রুত শাস্তি চাই, আরজিকরের বিচার চাই। আরজিকরের ঘটনায় প্রথমে তদন্ত করছিল কলকাতা পুলিশ। তারা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। সে এখন প্রেসিডেন্সি জেলে। শুক্রবার ভার্চুয়াল শুনানিতে যোগ দেয় সঞ্জয়। বিকেল 4:10 শুনানি শুরু হয়। আদালতে তখন হাজির তদন্তে যুক্ত সিবিআই এর অফিসার, কিন্তু সিবিআই এর আইনজীবীর দেখা নেই। ধৃত সঞ্জয়ের জামিনের আবেদন করেন আইনজীবী। ততক্ষণে 4:30 বেজে গিয়েছে। সিবিআই এর আইনজীবীর খোঁজ করেন বিচারক। সিবিআই অফিসারের কাছে জানতে চান, আপনাদের আইনজীবী কোথায়? ভার্চুয়াল শুনানি চলছে, আইনজীবী কোথায়? সিবিআই অফিসার বলেন, আইনজীবী আসছেন। বিচারক পাল্টা বলেন, ফোন করুন, 4:30 বেজে গিয়েছে, এখনো আসছেন, তাহলে কি অভিযুক্তকে জামিন দিয়ে দেবো? সিবিআই এর তরফে এটা চরম ল্যাথার্জি। ইটস ভেরি আনফরচুনেট। 10 মিনিট সময় দিচ্ছি, আইনজীবীকে ডেকে আনুন। শেষমেশ 4:57 শিয়ালদা কোর্টে পৌঁছন সিবিআই এর আইনজীবী। কোর্টরুমে ঢোকেন 4:59। শুনানি শুরুর 49 মিনিট পরে সঞ্জয় রায়ের জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। 20 সেপ্টেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আরজিকরের মতো ঘটনা, সারা দেশ তোলপাড়, আন্দোলন বিক্ষোভে সরগরম। আর এই মামলাতেই সিবিআই এর আইনজীবী 49 মিনিট লেট। এ নিয়ে ভৎসনা পর্যন্ত করেছেন বিচারক। এতেই প্রশ্ন, তাহলে কি আরজিকর মামলায় গা ছাড়া মনোভাব সিবিআই এর? সিবিআই এর পক্ষ থেকে যে গাফিলতি একটা দেখানো হলো, টাইমে ঢোকা, রিমান্ডের সময়ে যেটা হলো না, রিমান্ডটাকে ভালোভাবে পড়া এবং হিয়ারিং করা, এটা খুব জরুরি। এবং অথরাইজড পার্সনরা কেউই উপস্থিত হলো না, বা এই কেসে যিনি পিপি উনিও হিয়ারিং করতে আসলেন না।
অন্য একজন পিপি এসে এই কাজটা করে দিয়ে গেলেন দায় সারাভাবে, সেই জন্যই কোর্টের এই অবজারভেশন ছিল। সঞ্জয় রায়কে কোর্টে প্রোডাকশন হচ্ছে আর সিবিআই এর আইনজীবী এবং তদন্তকারী অফিসার নেই এবং বিচারক বিরক্ত, ক্ষুব্ধ। তারা চাইছিলেন আরো সময়, আরো দেরি। এই সঞ্জয় রায় আরজি করের একমাত্র গ্রেফতার, যে গ্রেফতারটা করেছিল কলকাতা পুলিশ। তাহলে সিবিআই এর যে আজকে এই চূড়ান্ত একটা গাফিলতি লঘু করে দেখা, এটা নিয়ে এই বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা কি বলবে? আমরা দেখে নেব, খোঁজ নিয়ে নেব। এখানে ব্যক্তি যদি কোনো প্রবলেম তৈরি করে কোথাও কোনো ব্যক্তি, তার জন্য আমরা সব দুটো চোখ খোলা রেখেছি, ওয়াচার, চিন্তার কোনো কারণ নেই। নিউজ 18 বাংলা। আরো চাপে সন্দীপ ঘোষ। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার তদন্তে নেমে পড়ল ইডি। হানা দিল সন্দীপের বেলেঘাটার বাড়ি এবং ক্যানিং এর ভিলায়। বেলেঘাটার বাড়ির গেটের বাইরে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় ইডিকে। তালা খোলার পর বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। নির্দোষ নিরপরাধী, এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও হয়ে যাবে। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আর্থিক দুর্নীতি মামলায় গত 2রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে সিবিআই। এই মামলায় তার উপর আরো চাপ বাড়ল, কারণ সিবিআই এর পর এবার তদন্তে ইডি। এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ ইসিআইআর দায়ের করে শুক্রবার সকালে ময়দানে নেমে পড়েন ইডি আধিকারিকরা। হানা দেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে। গত 25শে অগস্ট সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। গেটের বাইরে তাদের প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। শুক্রবারও সেই এক ছবি। সকাল তখন 6:30। সন্দীপের বাড়িতে পৌঁছে যান ইডির 5 আধিকারিক। গেটে তালা, শুরু হয় অপেক্ষা। সকাল 9:30 নাগাদ সেখানে পৌঁছন সন্দীপের স্ত্রী সঙ্গীতা। গেটের তালা খোলেন। প্রায় 3 ঘন্টা পর বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। শুরু করেন তল্লাশি। জানা গিয়েছে সন্দীপের ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাংক স্টেটমেন্ট সহ নানা নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, এটা আপনারাও বুঝতে পারছেন। কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে? তাহলে আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন, সেটা প্রকাশিত কাগজপত্র এখনো অবধি কিচ্ছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে, আর আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? কিচ্ছু করেনি। হ্যাঁ, কিচ্ছু করেনি। সেটা আপনারাও ইভেন্টুয়ালি জানতে পারবেন। নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের শ্বশুর বাড়ি হুগলির চন্দননগরে। এখানকার পাদ্রিপাড়াতেও এদিন যান ইডি আধিকারিকরা। এই বাড়ির গেটেও তালা। স্থানীয়দের দাবি প্রায় 6 বছর এই বাড়িতে কেউ থাকেন না। শেষমেশ ফিরে যান ইডি আধিকারিকরা। এটাই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। ওনারা এখানে থাকেন? না, ওখানে থাকে। কি দেখলেন সকালবেলা? সকালবেলা যেটুকু দেখলাম, ওই 6:30 7টা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিল, সিবিআই টিবিআই লোকফোক এসেছিল, ভিড়। এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না, ওইটুকুই দেখলাম। তারপর ওরা দেখে চলে গেল। এরপর এদিন দুপুরে সন্দীপের ক্যানিং এর ভিলাতে হানা দেয় ইডি। সঙ্গে নিয়ে যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। নিউজ 18 বাংলা। হরিপালে অচৈতন্য অবস্থায় উদ্ধার কিশোরী। বিডিও অফিস এলাকা থেকে উদ্ধার কিশোরী। অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার কিশোরী। হরিপালে অচৈতন্য অবস্থায় উদ্ধার কিশোরী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা কর্মকার। রানা, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? কিশোরীর পরিবারটি কি অভিযোগ করছেন? গতকাল রাত্রে 9টা নাগাদ হরিপাল থানা গোপীনগর যে মোড় এলাকায় একটি পাড়ার গলির মধ্যে এই ছিমুরের গোলাম মহিনীর ছাত্রী, নবম শ্রেণীর ছাত্রী, তার অর্ধনগ্ন অচৈতন্য অবস্থার রাস্তায় পড়েছিল। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হরিপাল থানার খবর দিলে পুলিশ নিয়ে যায়। ঘটনা যেটা জানা যাচ্ছে যে এই মেয়েটি গোলাম মহিনী স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। গতকাল সে বাড়ি থেকে স্কুলেও গিয়েছিল, সে পড়তেও এসেছিল। সে প্রাইভেট টিউটরের কাছে পড়ার সময় কয়েকজন দুষ্কৃতী তাকে গাড়ি করে ফিরিয়ে নিয়ে চলে যায়।
তারপরেই ঘটনার পর তাকে ওই অবস্থা তাকে ঘটনার রাস্তা থেকে পুলিশ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু ঘটনা কাউকে গ্রেফতার করতে পারেনি, তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে কিন্তু আবার নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে সকাল থেকে, মানে হরিপালে বিভিন্ন মোড়ে মোড়ে ঘটনা তৈরি যেমন হচ্ছে। রানা, ইতিমধ্যে কি কিশোরীর মেডিকেল টেস্ট হয়েছে? গতকাল কিন্তু হরিপাল গ্রামীণ হাসপাতালে মানে ওই যে মানে নাবালিকা যে বালিকা তার কিন্তু তোমার মেডিকেল টেস্ট হয়েছে, কিন্তু তারপরেও আজকেও পুলিশ কিন্তু তাকে চন্দননগর পাঠাবে হাসপাতালে, সেখান থেকে তাকে আবার মেডিকেল করানো হবে। বেশ, ধন্যবাদ। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসেই বলছে বাড়িতে পড়ে আছে, আমরা বাড়ির গলির দিকে। হ্যাঁ বাড়ির গলির দিকে। ওর স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল, বলছে আমার কি করে একটু নিজে মানে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমরা কিছু বুঝতে পারছি না। হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার একটা গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে, আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। ফোনে এক ব্যক্তিকে গালাগালির প্রতিবাদ, আর প্রতিবাদ করায় মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। স্ত্রীকে বাঁচাতে গেলে ক্যান্সার আক্রান্ত স্বামীকেও মারধর করা হয়। নৈহাটির অরবিন্দপল্লী এলাকার ঘটনা। ফোনে এক ব্যক্তিকে গালাগালির প্রতিবাদ আর প্রতিবাদ করায় মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। নৈহাটির অরবিন্দপল্লী এলাকার ঘটনা। আর স্ত্রীকে বাঁচাতে গেলে ক্যান্সার আক্রান্ত স্বামীকেও মারধর। ঠিক কি ঘটনা ঘটেছিল একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ। অরুণ, ঠিক কি ঘটেছিল? এখন নৈহাটির অরবিন্দপল্লীতে 4 মহিলা সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিল। সে সময় দুই যুবক একে অন্যদিকে অন্য প্রান্তে যারা ছিল তাদের ফোনে অকাট্য ভাষায় গালাগালাজ করছিল। সে সময় ওই মহিলা বলে পাড়ার মধ্যে এভাবে কেন গালিগালাজ করা হচ্ছে। এই প্রতিবাদ করার পর কিন্তু তারা সেই যুবকরা ওই মহিলার উপরে চড়া হয়। অর্চনা দেবী কিন্তু অকাট্য ভাষায় গালিগালাজ করতে থাকে। শুধু তাই নয়, তার চুলের মুঠি ধরে মারতে মারতে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়, তার গালে চড় মারা হয়। এরপর যখন তার স্বামী তাকে বাঁচাতে আসে, তিনি ক্যান্সার আক্রান্ত, তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার পর থেকে দুই যুবক এলাকা থেকে পালিয়েছে। তাদের বক্তব্য যে এলাকায় বসবাস করি, সেখানে সকালবেলা উঠে এইভাবে গালিগালাজ, তার প্রতিবাদ করা কিন্তু এই ধরনের ঘটনা। নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তারপর থেকে দুই যুবক কিন্তু এলাকা থেকে পলাতক। নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে এসছে এবং তাদের খোঁজ চালাচ্ছে। এই ব্যাপারে যে অভিযুক্ত এই দুই যুবক, এরা কি স্থানীয় এলাকারই বাসিন্দা? সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, তারা পাড়ারই, একটা পাড়া থেকে আরেকটা পাড়া, ধুলতুলিকের পাড়াতেই তারা থাকে। তাদের প্রত্যেকে পরিচিত, কিন্তু এত অকথ্য ভাষায় গালিগালাজ করছিল যেটা তাদের মহিলাদের কানে লাগে এবং তারই প্রতিবাদ করে। এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে নৈহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন সনোজ দে, তিনি সেখানে যান এবং বলেন, তিনি তাদের আশ্বস্ত করেন আমরা পাশে আছি এবং এই ঘটনায় পুলিশ তদন্ত করছে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তাদের ধরতে পারেনি, তারা বাড়ি ছাড়া। ধন্যবাদ। আমাকে কেন করলো, ওই যে সাধারণ একটা কথা বলেছি, প্রতিবাদ করেছি, তার জন্যই করেছে হয়তো। কিন্তু আমার সঙ্গে তাদের সঙ্গে কোনোদিন দেখাও হয়নি, আমি জানতামও না তারা কী ধরনের বা কিছু। তা আমাদের আশেপাশের লোকে শুনছি ওনারা নাকি খুব ডাকাত প্রকৃতির লোক, বা যাই হোক সবাই ভয় পায় নাকি ওনাদের। এইটা তো খুবই নিন্দনীয় এবং আমি তো চাইছি যে এটার খুবই প্রতিবাদ হোক। আর আমরা থানায় গিয়ে FIR করেছি। ভয় পাচ্ছি বলতে আমি তো নিজেই মৃত্যু রোগে আক্রান্ত, তাই ভয় তো এমনি স্বাভাবিক থাকতেই হতে পারে। অ্যান্টি সোশ্যালরা কোনো শাসক দলের হয় না। গুলি করে দেওয়ার হুমকি দিয়েছে? হ্যাঁ, গুলি করার হুমকিও দিয়েছে আমাদের ফ্যামিলিকে, এবং বলেছে এলাকায় যদি কোনো কেউ এদের বিরুদ্ধে দাঁড়ায় তাদের অবস্থা একই করে দেবো। এবং তারা ট্রেনিং দিয়ে গেছে, রাত্রিবেলা ছেলেপেলে নিয়ে আসছি, বাড়িঘর ভাঙবো, তোদের দেখবো আজকে। আতঙ্কিত তো বটেই, গুন্ডারা যদি মানে বন্দুকের ভয় দেখায় যে কোনো লোকই আতঙ্কিত হবে। সুন্দরবনের নদী বাঁধে ধস, গোসাবায় রাঙাবেরিয়ালায়
পাখিরালয় গ্রামে নদী বাঁধে ধস, রাতেই নদীর বাঁধে ধস নামায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আর দ্রুত বাঁধ মেরামতিতে গ্রামবাসীরা হাত লাগান। দেখছেন সেই ছবি, সুন্দরবনের নদী বাঁধে ধস। গোসাবার রাঙাবেলিয়ার পাখিরালয় গ্রামে নদীর বাঁধে ধস, রাতেই আতঙ্ক ছড়ায় এলাকায় এবং গ্রাম বাসিন্দারা যারা রয়েছেন তারা নিজেরা দ্রুত বাঁধ মেরামতির কাজে লাগেন। এবং কি পরিস্থিতি রয়েছে সকাল থেকে একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপ, রাতেই নদী বাঁধে ধস, এলাকার বাসিন্দারা কি বলছেন, কি পরিস্থিতি এখন রয়েছে? গতকাল হঠাৎই একটি সুন্দরবনের গোসবা ব্লকের পাখিরালা গ্রামে হঠাৎই নদী বাঁধ ধস হবে। এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে ছড়িয়ে পড়ে এবং তারাই এই সঙ্গে সঙ্গে এই নদী বাঁধ মেরামতির কাজে হাত লাগায়। প্রশাসনের পক্ষ থেকে তাদের দ্রুততার সঙ্গে তাদের পাশে দাঁড়ায় এবং প্রশাসনের পক্ষ থেকে এই নদী বাঁধ মেরামতি করার জন্য তারাও কিন্তু এগিয়ে আসে। এরপরে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ দেখো নদী বাঁধ ভেঙে গত কয়েকদিন আগে কিন্তু সবাই কিন্তু জল ঢুকে গিয়েছিল গ্রামে এবং গতকালের রাতেই আবার হঠাৎ নদী বাঁধ ধসে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ এই যে নদী বাঁধের জল যদি ঢুকে যায় তাহলে তো কৃষি জমি থেকে শুরু করে মাছ ক্ষয়ক্ষতি হবে, এমনকি বাড়ি ভিতরে ক্ষয়ক্ষতি হবে। এরপরে ব্লক প্রশাসন এবং ব্লক আধিকারিক নিজেও যান, নিজেকেও মেরামতিরা সাহায্য করেন বলে তিনি জানিয়েছেন। একেবারে ধন্যবাদ অনুপ।